নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির কান্না আর থামানো যাবে না। মমতা ব্যানার্জির এবার চোখের জল পড়তেই থাকবে। দীঘাতে তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য তার পূরণ হবে না, এটা প্রথম থেকেই বুঝে যাচ্ছে। একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন তিনি। দীঘার প্রথমে মন্দিরের চাঙড় ভেঙে পড়ল, তারপরে রথের চাকা গতকাল ভেঙে পড়েছে, সেই রথের চাকা দ্রুত মেরামত করেছেন, কোনো সংবাদ মাধ্যম যেন এই খবরটা না দিতে পারে তিনি সেই ব্যবস্থাও করেছেন। রথের দড়ি টানবেন তিনি, পুলিশ পরিবেষ্টিত হয়ে 7,000 মহিলা পুরুষ পুলিশ পরিবেষ্টিত হয়ে তার দলের লোকেদেরকে সঙ্গে নিয়ে তিনি হাঁটবেন। সাধারণ মানুষ এখানে হাঁটতে পারবে না। রথের রশিতে টান দেবেন, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এগুলো যখন তিনি করছেন একের পর এক, তখন তার কাছে একের পর এক খবর আসছে। দীঘাতে বসে বসে তিনি একের পর এক ধাক্কা খাচ্ছেন। তিনি দীঘাতে বসেই শুনতে পেলেন কলকাতা হাইকোর্ট তার ওবিসি নিয়ে কলেজে ভর্তি, চাকরির ক্ষেত্রে তিনি যে ওবিসি এ আর বি ক্যাটাগরি নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে যে ক্যাটাগরিটা তিনি চালু করতে গেছিলেন সেটাতে বড় ধাক্কা খেয়ে গেছে। আগে তো চাকরির ক্ষেত্রে খেয়েছিলেন, এবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ধাক্কা খেয়ে গেছে। কি করবেন তিনি? কারণ তার উপর চাপ বাড়ছে। আপনারা জানেন যে মুসলমান সম্প্রদায়ের একটা বিরাট অংশ তারা চাপ তৈরি করছে মমতা ব্যানার্জির। 122টা সিট বিধানসভায় দিতে হবে মমতা ব্যানার্জিকে এবারে। মুসলমান সম্প্রদায় নাহলে বলেছেন, না হলে আমরা আপনাকে আর ভোট দেব না, আমাদের ভোটেই আপনি মুখ্যমন্ত্রী। মুসলমান ভোট ছাড়া আপনি গোল্লা, শূন্য, জিরো, আপনার কোনো অস্তিত্বই নেই। এগুলো যখন চাপ বাড়ছে, মমতার রক্তচাপ যখন বেড়ে যাচ্ছে, তখন একের পর এক ভয়াবহ খবর তার কাছে আসছে। আরজি কর মেডিকেল কলেজ নিয়ে সিবিআই যে তথ্য ফাঁস করে দেবে আগামী 1-2 মাসের মধ্যে পাবলিক ডোমেইনে জানতে চলেছে, মমতার কাছে সেই খবর চলে এসছে। সিবিআই আরজি কর মেডিকেল কলেজ নিয়ে এমন অনেক ভয়ানক তথ্য নিয়ে আসছে যা মমতা ব্যানার্জিকে বিপদে ফেলবে, তার পরিবারকে বিপদে ফেলবে, মমতা ব্যানার্জির অনেক কাছের মানুষজন বিপদে পড়বে। এরকম খবর সিবিআই তারা পাবলিক ডোমেইনে আনতে চলেছে। মমতা ব্যানার্জির কাছে এটা চিন্তার বিষয়। ইতিমধ্যেই কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, সেই চাকরি চুরি নিয়ে সিবিআই ইডি বড় পদক্ষেপ করতে চলেছে। চার্জশিটে নাম আছে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম চলে এসছে, অভিষেক ব্যানার্জির নাম চলে এসছে চার্জশিটে। ধীরে ধীরে এগোচ্ছে ইডি এবং সিবিআই, খুব তারা ধীরে পা ফেলছে আস্তে আস্তে, যাতে কোথাও কোনোভাবে তাদের পা পিছলে না যায়, এবং তারা ক্রমশ এগিয়ে আসছে, এটা বুঝতে পারছি। মমতা ব্যানার্জির কাছে সেই খবর আসছে। দীঘাতে বসে তিনি একটার পর একটা খবর পাচ্ছেন আর চমকে উঠছেন, কাঁদছেন। এই কান্না তার থামবে না। তিনি বলছেন, আমি যা করতে যাচ্ছি সবই আটকে যাচ্ছে, তাহলে আমি সরকারটা চালাবো কি করে? ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের এই অবস্থা হয়েছিল। 235টা সিট নিয়ে বোকার মতো মহাকরণে বসে থাকতেন, যেতেন আর আসতেন, কোনো কাজ করতে পারতেন না। মমতা ব্যানার্জির আজকে সেই হাল হয়েছে। সরকারটা মমতা ব্যানার্জি আর চালাতে পারবে না। রথের দড়ি টানুক আর প্যাড়া গজা খাওয়া, তাতে কিচ্ছু হবে না। ওই হালাল প্যাড়া গজা আমাদের কাছে, মমতা ব্যানার্জির কাছে খবর গেছে সরকারি তরফে, এবং পুলিশের সূত্র মারফত মমতা ব্যানার্জিকে বলেছে যে যা প্যাড়া গজা গেছে তার 70% প্যাড়া গজা লোকে ফেলে দিয়েছে, লোকে খায়নি ওই প্যাড়া গজা। বলছে এই হালাল প্যাড়া গজা আমরা খাবো না। মুসলমানরা প্যাড়া গজা দিতে গেছে দক্ষিণ 24 পরগনায়, বলেছে এটা আপনাদের দেওয়ার তো কাজ নয়। সেই নিয়ে হিন্দুদের ওপর আক্রমণ, এই সমস্ত ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, এবং সেগুলো পাবলিক ডোমেইনে যত আসছে হিন্দুরা তত বেশি মমতা ব্যানার্জির উপর ক্ষিপ্ত হচ্ছে। হিন্দু ধর্মের দেব দেবীদেরকে নিয়ে তিনি যে মস্করা করছেন, তিনি যেভাবে তাদেরকে খেলেও করে দিচ্ছেন হিন্দু দেবদেবী নিয়ে, আরও বেশি করে হিন্দুদের কাছে তিনি ঘৃণার পাত্র হয়ে উঠছেন। হিন্দুরা তাকে ঘৃণা করতে শুরু করেছে। গোটা বাংলা সর্বনাশ করে দিয়েছে। চাকরি বাকরি, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়গুলোকে এখন আখড়া তৈরি করতে চাইছে, জঙ্গিদের আখড়ায়। এই ওবিসি সংরক্ষণের নামে কলেজ বিশ্ববিদ্যালয় বা জঙ্গিদের আখড়া তৈরি করতে গেছিল। ভগবানের অশেষ দয়া যে কলকাতা হাইকোর্ট যদি এটা হস্তক্ষেপ না করত, এইবারেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো জঙ্গিদের আখড়া তৈরি হয়ে যেত এই ওবিসি সংরক্ষণের নামে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি শুধু দেখতে পেতেন, দেখে মনে হতো আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে আপনি বুঝতেই পারতেন না যে আপনি কোনো ইসলামিক ধর্মীয় কোনো এতে ঢুকেছেন, কোনো ধর্মের জায়গায় ঢুকেছেন, আপনি কোনো মসজিদে ঢুকছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন, আপনি বুঝতেই পারতেন না। এই 2 দিন পরে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা নামাজ পড়ার দাবি করে উঠবে, দাবি করে বসবে।
কলেজগুলোতে স্কুলগুলোতে নামাজ পড়ার দাবি করবে, যেভাবে সংরক্ষণ প্রসেস চালু করে দিয়েছিল। 2-4 দিন পর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রবিবারের পরিবর্তে শুক্রবার ছুটি চাইবে, যে প্রসেস মমতা ব্যানার্জি চালু করে দিয়েছে। এবং একটা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে যাবে, সেই ব্যবস্থা হয়ে যাচ্ছিল। সেই দিকেই মমতা ব্যানার্জি গড়িয়ে দিয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এই সংরক্ষণের নামে এই ভয়ানক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল। থ্যাঙ্কস গড যে আটকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা বুঝতে পেরেছেন ভোটের নামে, ভোটের লোভে মমতা ব্যানার্জি যে সর্বনাশ বাংলার করছে, তার সেটাকে আটকানো গেছে কোনো রকমে, এখনো পর্যন্ত আটকানো গেছে। এটা আটকানো যায়নি, চালাকি চলবে এখন, নানান রকম কায়দায় কাজ করার চেষ্টা হবে। ভোটের আগেই সমস্ত করার চেষ্টা করবে, ভোট পাওয়ার জন্য। মুসলমানদের ওপর মুসলমানদের চাপ আছে মমতা ব্যানার্জির ওপর। আর এটা যখন চলছে তখন আরও মমতা ব্যানার্জির কান্না কালকে বাড়িয়ে দিল। কে বাড়িয়ে দিল? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে 2003 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না, তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। একদম ধরেছে 1987 থেকে। বলছে 87-এর 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দখল করতে হবে। 1987-এর 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, আর 1987-এর 1 জুলাইয়ের পরে যাদের জন্ম, তাদের বাবা মায়ের নথি জমা করতে হবে। 2004 সালের 2 ডিসেম্বরের পরেও যারা জন্মেছে, তাদেরও বাবা মায়ের নথি জমা করতে হবে, এটা বলে দিয়েছে। এবং সব ভারতীয় নাগরিককে সেলফ অ্যাটাস্টেড ডিক্লারেশন দিতে হবে। ফেক ডিক্লারেশন যদি কেউ দেয়, ফলস ডিক্লারেশন যদি দেয়, তাহলে তার স্থান হবে জেলে। মমতা ব্যানার্জির মাথায় বাজ পড়েছে, কারণ তার বাংলাদেশি যে মুসলমানগুলো এখানে ফেক ভোটার বানিয়েছে, তারা যখন এই সেলফ ডিক্লারেশন জমা দেবে, আর জমা দেওয়ার পর যখন ধরা পড়বে, তাদের সবকটা জেলে যাবে। তারা এই 1987-এর আগে যে বাংলাদেশি মুসলমানগুলো এখানে, তাদের জন্ম 1987-এর আগে, 1 জুলাইয়ের আগে, তাদের যে জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ আর জন্মস্থানের প্রামাণ্য নথি দিতে বললে তোরা কেউ দিতে পারবে না। ফলে মমতা ব্যানার্জির এই যে দুধেল গাই বাংলাদেশি মুসলমান, যাদেরকে এখানে ভোটার করে রেখেছে মমতা ব্যানার্জি, ভোটের সময় দল বেঁধে ভোট দিতে আসে, আগে কাঁটাতারের বেড়া দিয়েছে অমিত শাহ, আর ঢুকতে পারবে না। এবার বাকি যেগুলো এখানে পড়ে আছে সেগুলোকে ছেঁকে বের করে আনো। এই কাজ অমিত শাহ করছে, যেগুলোকে ছেঁকে বের করো, চিহ্নিত করে এগুলোকে বের করে আনো। মমতা ব্যানার্জির মাথায় কালকে বাজ পড়েছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে কালকে থেকে। দীঘায় বসে বসে প্রেস মিট করে কাঁদছে, চিৎকার করতে শুরু করেছে, চলে গেল আমার সব, এই ভোটার সব চলে গেল। এইটা সে চিৎকার করতে শুরু করেছে, এমনি চিৎকার করেনি, কারণ সে তো জানে এইটা যখনই নির্বাচন কমিশন এই কাজ যখন শুরু করবে, এই রাজ্যের সব বাংলাদেশি, এই যে মুসলমান যেগুলো ফেক ভোটার ঢুকে বসে আছে, এগুলো সব চিহ্নিত হবে, এগুলোকে ধরবে, ধরে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে, চিহ্নিত হবে এগুলো। মমতা ব্যানার্জি তাতে ভোটার কমবে, মমতা ব্যানার্জির শক্তি কমবে। এটাই তো মমতা ব্যানার্জির একমাত্র শক্তি, এর বাইরে তো মমতা ব্যানার্জির কোনো শক্তিই নেই। এদের জোরেই মমতা ব্যানার্জি লাফাচ্ছে, এই মুসলমানগুলোর জোরেই মমতা ব্যানার্জি লাফাচ্ছে, আর মমতা ব্যানার্জির কোনো শক্তি নেই। এরাই বোম মারে, এরাই ভোট করায়, এরা বুথ দখল করে, এদেরকে চিহ্নিত করা হয়েছে। এইটা যখন চলছে, মমতা ব্যানার্জি খবর পাচ্ছে দীঘায় বসে বসে 32,000 পথে বসবে। মমতা ব্যানার্জির কাছে এই খবর চলে এসছে, কাঁদছে মমতা ব্যানার্জি, বলছে 10 লক্ষ ওবিসির সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, বলছে এগুলো পথে বসতে পারে, খবর যা আছে এগুলো পথে বসবে। মমতা ব্যানার্জি কাঁদতে শুরু করেছে এই খবর পাওয়ার পর। 26,000কে তো ইতিমধ্যেই পথে বসিয়ে দিয়েছে, আরো পথে বসবে ডিএ। মমতা ব্যানার্জির সরকারকে এবার জেলে যেতে হবে। আদালতের, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে, আদালত অবমাননার দায়ে জেল খাটতে হবে মমতা ব্যানার্জি সরকারকে। কান্না মমতা ব্যানার্জিরা থামবে না, এই কান্না সবে শুরু। পশ্চিমবাংলার বহু মানুষের মায়ের চোখের জল, স্ত্রীদের চোখের জল, বহু মানুষের চোখের জল পড়েছে, তাদের অভিশাপ। মমতা ব্যানার্জির এবার প্রত্যেকটা অভিশাপ তার চোখে কান্নার জল হয়ে ফোঁটা ফোঁটা পড়ছে এখন। বলছে আমি কি করব? যতই ওই গজা পেড়া আর রথের গল্প তিনি দেখান না কেন, বাংলার মানুষ যতই চারদিক থেকে পয়সা কড়ি দিয়ে ধমক চমক দিয়ে লোক জড়ো করে দীঘায় বিপুল লোক হয়েছে বলে ওই পেটোয়া সাংবাদিকদের দিয়ে দেখান না কেন, যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। আমরা দেখেছি
সালে বুদ্ধদেব ভট্টাচার্যের যাদবপুরের মিছিলে লাখ লাখ লোককে র্যালি করতে দেখেছি, 20,000 ভোটে বুদ্ধ ভট্টাচার্য নিজে হেরে গেছে। সিপিএমের 2011 সালের ব্রিগেডে দেখেছি 15 লক্ষ লোক হয়েছে, 60টা সিট পেয়েছে। যাওয়ার আগে লোকে ভয়ে এদের পাশে থাকে, এটাই নিয়ম। মানুষ তখনও বুঝতে পারে না এরা চলে যাবে কিনা, কিন্তু মানুষ ভেতরে ভেতরে, সনাতন ধর্মের মানুষ ভেতরে ভেতর প্রস্তুত, ঐক্যবদ্ধ। কালীগঞ্জ সেই পথ দেখিয়ে দিয়েছে। গোটা বাংলা এবার ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী নির্বাচনে মমতা ব্যানার্জির পতন নিশ্চিত। এই যে কান্না শুরু হলো, তার চোখ দিয়ে জল পড়া শুরু হলো, এই জল পড়া তার থামবে না। বাংলার মানুষ তার পতন নিশ্চিত করার পর গুমরে গুমরে বাকি জীবনটা তাকে কেঁদে কেঁদে কাটাতে হবে। এটা গোটা বাংলার মানুষের অভিশাপ। আমরা সেদিকেই নজর রাখব যে কান্না, মমতা ব্যানার্জির এই কান্নার ফল্গু ধারা ক্রমশ বইতে থাকবে। এরপরে সেটা সুনামির আকারে চোখের জল বইতে থাকবে। সেদিনের জন্য গোটা বাংলা অপেক্ষা করছে। আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ভিভিএম নিউজের পর্দায়। ভিভিএম নিউজ আপনার কথা বলেন। নমস্কার।